দূর থেকে দেখলে মনে হবে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো ব্যাটেলশিপ, কিন্তু অবাক করার কথা হলো আজ এটা একেবারে নিস্তব্ধ। কোনো এক সময় এখানে 5,000 জন মানুষ একত্রে বসবাস করত। এটা না শুধুমাত্র জাপানে, বরং সারা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে জানা হতো। এমন কি ঘটেছিল ওই সময়টাতে, যেখান থেকে তাদের সবকিছু রেখে এক রাত্রের মধ্যে পালিয়ে যেতে হয়েছিল, যেখানে আজও তাদের ব্যবহৃত মালপত্র পড়ে রয়েছে। এখানে স্কুল ছিল, যেখানে কোনো এক সময় বাচ্চাদের চেঁচামেচি শোনা যেত। এছাড়াও এখানে হাসপাতাল, টাউন হল, সুইমিং পুল, শপিং মল, এমনকি সিনেমা সহ সকল সুবিধা মজুদ ছিল, যা একটি শহরের জন্য দরকার। আর আজ এই সম্পূর্ণ এরিয়া একটি ভূতুড়ে স্থানে পরিণত হয়েছে। কেন হাজার হাজার মানুষের আবাসস্থলে আজ একজনও মানুষ থাকে না? আর কেনই বা এই দ্বীপটিকে বিগত 35 বছর ধরে ট্যুরিস্টদের জন্য একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল? তো চলুন আজ এই সকল প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। প্রথম দেখায় যদিও মনে হয় এটা কোনো যুদ্ধজাহাজ, কিন্তু না, এটা কোনো যুদ্ধজাহাজ নয় বন্ধুরা। এটা জাপানে অবস্থিত একটা দ্বীপ, যেটার নাম হাসিমা আইল্যান্ড। এটি জাপানের নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে চীন সাগরের মাঝখানে অবস্থিত। দূর থেকে দেখতে এটাকে অনেকটা যুদ্ধজাহাজের মতো দেখায়, আর তাই এটাকে ব্যাটেলশিপ আইল্যান্ডও বলা হয়। যদিও সমুদ্রের মাঝখানে এমন আরও 500টা দ্বীপ রয়েছে, তবে হাসিমা দ্বীপের কাহিনী তাদের সবার থেকে আলাদা, যেখানে কোনো মানুষের বসবাস নেই। কিন্তু হাসিমা দ্বীপের এমন মানব শূন্য থাকার পিছনে রয়েছে এক ভিন্ন গল্প। মূলত এই দ্বীপটা ছিল এক পাথুরে আইল্যান্ড, যার ফলে সেখানে চাষাবাদ করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু তারপর হাসিমা দ্বীপ জাপানের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার কারণ হলো এটা ছিল একটি জাপানের কয়লার খনি। বিগত 150 বছর ইতিহাস থেকে জানা যায় এই আইল্যান্ডের তলদেশ থেকে প্রায় 1,65,00,000 টন কয়লা খনন করে তোলা হয়েছিল। এত কয়লা দিয়ে প্রায় বাংলাদেশে 2 বছর বিদ্যুৎ সরবরাহ করা যেত। মূলত এখানে কয়লা খনন কার্য শুরু হয় 1800 সালের দিকে। প্রথম দিকে হাসিমা আইল্যান্ড থেকে কিছুটা দূরে টাকাসামি দ্বীপের বসবাসকারী লোকেরা মাটিতে কয়লা পড়ে থাকতে দেখে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তারা তখনও কয়লার ব্যবহার সম্পর্কে তেমন কিছুই জানতো না। কিন্তু কোহিকা নামক এক ব্যক্তি আচমকা কয়লা ব্যবহারের পদ্ধতি আবিষ্কার করে ফেলে। এরপর থেকে এই দ্বীপে থাকা সবাই মাটিতে পড়ে থাকা কয়লাগুলো জমাতে শুরু করে, আর সেই সব কয়লা জ্বালিয়ে তারা তাদের ঘরগুলোকে গরম করতে শুরু করে। আর এইভাবে ধীরে ধীরে 1850 সালের দিকে নাগাসাকি একটি আন্তর্জাতিক শিপিং পোর্ট হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে আমেরিকা আর ব্রিটেন তাদের স্টিমিং ইঞ্জিন পরিবর্তন করতে শুরু করে দেয়, আর যেটাকে চালানোর জন্য একটি জিনিসের প্রয়োজন ছিল, আর সেটি হলো কয়লা। আর এই জন্য তাদেরকে নাগাসাকি শিপিং বোর্ডে প্রতিনিয়ত কয়লার জন্য আসতে হতো। এভাবে ধীরে ধীরে যখন কয়লার চাহিদা বেড়েই যাচ্ছিল, তখন তারা মাটির নিচে থেকে কয়লা খনন করা যাওয়া শুরু করে। তবে কিছুদিন পরেই তাদের মাটিতে থাকা সমস্ত কয়লাও শেষ হয়ে যায়। তখন তারা আশেপাশের বিভিন্ন দ্বীপগুলোতে কয়লা খুঁজতে থাকে, আর এর মধ্যে হাসিমাই ছিল একমাত্র দ্বীপ যেখানে প্রচুর পরিমাণে কয়লা মজুদ ছিল। সেই সময় তারা হাত দিয়ে কয়লা সংগ্রহ করত, কিন্তু কয়লার চাহিদা দিন দিন বাড়তে থাকায় হাত দিয়ে এত কয়লা খনন করা কোনো সহজ ব্যাপার ছিল না। তাই 19 শতকের দিকে মিচুবিচু কোম্পানি এই দ্বীপটিকে কিনে নেয়। ওই সময় মিচুবিচু একটি শিপিং কোম্পানি ছিল, যারা হাসিমা দ্বীপে পুরোদমে কয়লা উৎপাদন কাজ শুরু করে দেয়। মিচুবিচু কোম্পানিটি দ্বীপটিতে শ্রমিকদের জন্য বাড়িঘর এবং সমুদ্র ঢেউ থেকে বাঁচার জন্য চারপাশে একটা শক্ত দেওয়াল তৈরি করে দেয়। মজার ব্যাপার হলো এই দেওয়ালটার জন্য এই দ্বীপটিকে দেখতে যুদ্ধজাহাজের মতো দেখায়। এইভাবে 1916 সালের দিকে এসে দেখা যায় দ্বীপটিতে প্রায় 3000 জন শ্রমিক বসবাস করত, যারা বছরে প্রায় 150 টন কয়লা খনন করে জমা করত। কিন্তু হাসিমা দ্বীপটা খুব ছোট হওয়ার কারণে এখানে থাকার জায়গার পরিমাণ একদমই কম ছিল, আর তাই সেই সময় মিচুবিচু কোম্পানি উঁচু উঁচু বিল্ডিং বানাতে শুরু করে, যাতে করে কয়লা শ্রমিকেরা তাদের পরিবার সহ এখানে থাকতে পারে। আপনাদের বলে রাখি, এটা ওই সময় জাপানের সবচেয়ে বড় কংক্রিট বিল্ডিং ছিল। কিন্তু তারপরও এত সংখ্যক শ্রমিকের জায়গা দেওয়া সম্ভব হচ্ছিল না। সময়ের সাথে সাথে শ্রমিকদের চাহিদা বাড়ার কারণে মিচুবিচু কোম্পানি সেখানে একের পর এক বিল্ডিং তৈরি করে যাচ্ছিল। সেই সাথে শ্রমিকদের বাচ্চাদের জন্য স্কুল, সিনেমা হল সহ প্রয়োজনীয় সবকিছু তৈরি করে দিয়েছিল তারা। এইদিকে 1941 সালের দিকে এসে দ্বীপটার কয়লা উৎপাদন 4,10,000 টন ছাড়িয়ে যায়। সেই সাথে কয়লা উৎপাদনের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছিল। 1959 সালের দিকে এই দ্বীপটার মোট জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 5200 জনে। অথচ দ্বীপটার মোট আয়তন ছিল মাত্র 15.50 একর, অর্থাৎ প্রতি একরে 335 জন মানুষ গাদাগাদি করে বসবাস করতে হতো। সেই সময়টাতে যে শ্রমিকেরা হাসিমা দ্বীপে থাকতো, তারা জানায় তাদেরকে এক রুমে 3 জন বাধ্য হয়ে থাকতে হতো। অথচ সেই রুমে শোবার জায়গা ছিল মাত্র 2 জনের, আর তৃতীয় ব্যক্তি যে কোনোভাবে গা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। সেই সকল শ্রমিকদের কষ্টের জীবন এখানেই থেমে থাকেনি, কারণ এই দ্বীপটাতে কয়লার খনি ছিল মাটির 1 কিলোমিটার গভীরে, যেখানে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এমন ভয়ঙ্কর একটা পরিবেশে শ্রমিকদের কাজ করা অনেক বিপজ্জনক ছিল। প্রায়ই শ্রমিকদের বিভিন্ন দুর্ঘটনার কারণে মৃত্যু হতে দেখাটা যেন একটি স্বাভাবিক দৃশ্য হয়েছিল। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কয়লার খনিগুলোতে শ্রমিকদের আরও বেশি কয়লা উত্তোলনের জন্য বিভিন্নভাবে অত্যাচার করা হতো। ঠিক এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতদিন পরও জাপানকে এখন অনেক দেশ ঘৃণার চোখেই দেখে।
তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের রাষ্ট্রপ্রধান সম্মান বাজাতে দ্বীপটার মানুষের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দেয়, যেমন সিনেমা হল, স্কুল, রেস্টুরেন্ট, ক্লাব সহ একটা সমাজে যা যা লাগে তা সব কিছু তৈরি করে দিয়েছিল। আর এই সুবিধাগুলো ওইখানকার শ্রমিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছিল। তবে এটাও সত্য, এর বিনিময়ে তাদেরকে হাড়ভাঙ্গা পরিশ্রমও করতে হতো। এছাড়াও সেই সকল শ্রমিকদের জন্য খাবার পানি আনা হতো জাপানের মূল ভূখণ্ড থেকে, যদিও এরপরে দ্বীপটা থেকে মূল ভূখণ্ডে একটি সরাসরি পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল। এভাবে করে 1960 সাল পর্যন্ত শ্রমিকদের জীবন কোনোভাবে পার হয়ে যাচ্ছিল, আর জাপানও এই দ্বীপের কারণে বেশ উন্নতিও করেছিল। কিন্তু এরপরই শুরু হয় জাপানের অন্যতম অর্থনৈতিক শক্তির যোগানদাতা এই কয়লা খনির পতন। কারণ সেই সময়টাতে সারা বিশ্বে কয়লা চালিত ইঞ্জিনের ব্যবহার কমতে শুরু করে, বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চে পরিবেশের উপর কয়লার খারাপ দিক বেরিয়ে আসতে শুরু করে। এরপরে আস্তে আস্তে তেলের জনপ্রিয়তা বাড়তে শুরু করে, আর আন্তর্জাতিক মার্কেটে কয়লা তার জনপ্রিয়তা হারাতে শুরু করে। এছাড়াও সারা বিশ্বে অনেক অনেক কয়লার খনি বন্ধ হতে শুরু করে। এদিকে হাসিমা দ্বীপ জাপানের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল, সেটাও কিনা ছিল আবার সমুদ্রের মধ্যে, ফলে বিভিন্ন প্রয়োজনীয় সাপ্লাইও নিয়ে যাওয়াটা বেশ কষ্টকর ছিল। অন্যদিকে এটা ভয়ঙ্কর দক্ষিণ চীন সাগরে অবস্থিত হয়, প্রায়ই সুনামি এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকতো। যদিও মিচুবিচু কোম্পানি দ্বীপটির চারপাশে একটা কংক্রিটের দেওয়াল তুলে দিয়েছিল, কিন্তু অনবরত বড় বড় ঝড়ের কারণে এই দেওয়ালগুলো প্রায়ই ভেঙে যেত, ফলে ঠিক করার জন্য আবারও বাড়তি খরচ করতে হতো। এভাবে করে আস্তে আস্তে হাসিমা দ্বীপের কয়লার খনি লাভের পরিমাণ কমতে শুরু করে, আর তাই বাধ্য হয়ে 1970 সালে মিচুবিচু কোম্পানি এখান থেকে প্রায় 2000 শ্রমিককে অন্যত্র সরিয়ে নেয়। এরপর হঠাৎ করে 15 জানুয়ারি 1974 সালে মিচুবিচু কোম্পানি আনুষ্ঠানিকভাবে হাসিমার কয়লা খনি বন্ধ ঘোষণা করে দেয়। ফলে এখানকার কয়লা শ্রমিকেরা আর কোনো উপায় না পেয়ে সেই রাত্রেই দ্বীপ ছাড়তে বাধ্য হয়। তবে দুঃখজনক হলো এটা সত্য, এই দ্বীপটাতে পুরো একটা প্রজন্মের মানুষেরা বড় হয়েছিল, কিন্তু তাদেরকে বাধ্য হয়ে দ্বীপটা ছেড়ে যেতে হয়। আর তাই বর্তমানে দ্বীপটা দক্ষিণ চীন সাগরে জনমানবহীন একটা বুতুরে শহরে পরিণত হয়েছে। আর 21 শতকে এসে আবারও নতুন করে আবিষ্কার করা হয়েছে এই দ্বীপটাকে। সারা বিশ্বে এখন এটা বুতুরে শহর হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে 2005 সালে জাপানের সরকার দ্বীপটাকে পর্যটকদের জন্য খুলে দেয়। এছাড়াও বিভিন্ন সময় অনেক কোম্পানি চেষ্টা করেছিল দ্বীপটার বিল্ডিংগুলোকে আবারও বসবাস উপযোগী করে তোলার জন্য, কিন্তু অনেকদিন ধরে পড়ে থাকার কারণে বিল্ডিংগুলো পুরোপুরিভাবে মেরামতের অনুপযোগী হয়ে ওঠে। এছাড়াও সুনামি আর টাইফুনের কারণে দ্বীপটার অধিকাংশ বিল্ডিংই ধসে পড়ে, আবার অনেকগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তাই দ্বীপটা এখনও বুতুরে নগরেই পড়ে আছে। তবে আপনি চাইলেই দ্বীপটায় গিয়ে ঘুরে আসতে পারেন।